আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা পড়বো একটা কবিতা যেটা লিখেছে আল মাহমুদ, তার লেখা একটা কবিতা প্রত্যাবর্তনের লজ্জা। আমরা পড়বো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের সিলেবাসের লাস্ট টপিকের ক্লাস, ঠিক আছে? কবিতার নাম হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। প্রত্যাবর্তন মানে কি জানো? প্রত্যাবর্তন মানে ফিরে আসা, কোথাও ফিরে আসা। তো এখানে কবি কোথাও একটা ফিরে গিয়েছিল। কোথাও বলতে তার বাড়িতে। কবি যেতে চেয়েছিল শহরে, কিন্তু সে হচ্ছে তার শেষ যে ট্রেন, কবি যে গ্রামে বাসা সেখান থেকে শহরে যেতে গেলে ট্রেনে করে যেতে হতো, কিন্তু কবি যেতে এত লেট করে ফেলেছিল যে সে আর শহরে যেতে পারে নাই। শহরে যেতে না পারলে সে আবার বাড়িতে ফিরে এসেছিল, এটাকেই বলছে প্রত্যাবর্তন। এবং বাড়িতে ফিরে আসা, তার লেট হওয়া, এটা নিয়ে তার মধ্যে একটা গিল্টি ফিল হচ্ছিল। এই কারণে সে প্রচন্ড লজ্জা নিয়ে বাড়িতে ফিরে এসেছিল, কারণ তার যাওয়ার আগে তার মা বাবা বারবার করে বলেছিল একটু সময় নিয়ে বের হতে, একটু তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিতে, কিন্তু সে কোনো কথাই কাজে নেয় নাই। তাই জন্য যখন তাকে আবার ফিরে আসতে হলো সে প্রচুর লজ্জা পাচ্ছিল। এই জন্য এই কবিতাটার নাম হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। আজকে আমরা দেখি প্রথমে কবিতা শুরুতে কবি পরিচিতিটা আমরা একটু দেখে আসি। আল মাহমুদ তো খুবই উল্লেখযোগ্য একজন কবি। প্রথমে বলছে 1936 খ্রিস্টাব্দের 11ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। এটা কিন্তু আসে, ঠিক আছে, এটা আসে যে আল মাহমুদের প্রকৃত নাম কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার পিতার নাম আব্দুর রব মীর এবং মাতার নাম হচ্ছে রওশন আরা মীর। তিনি ব্রাহ্মণবাড়িয়া মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন। দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশায় সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। মধ্যবর্তী সময়ে তিনি বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে যোগদান করেন। শিল্পকলা একাডেমিতে যোগদান করেছিল এবং পরিচালকের পদ থেকে অবসরে যান। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন। সেই জগৎ যন্ত্রণা দগ্ধ শহর জীবন নিয়ে নয়। তিনি লিখেছেন স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রামের জীবন নিয়ে। গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ নিজস্ব কাব্য ভাষা সংগঠনে শিল্পিত করে তোলেন। অর্থাৎ তিনি শহরে জীবনকে তার কবিতা বা লেখায় প্রাধান্য একটু কম দিয়েছে। তিনি জেনারেলি গ্রামের জীবন, গ্রামের চিত্র, এই জিনিসগুলোকে তার লেখাতে বেশি প্রায়োরিটি দিয়েছে। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, দেখো তার কাব্যগ্রন্থগুলো, লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, একদম এত বেশি আসে এটা, মায়াবী পর্দা দুলে ওঠো, অদৃষ্টবাদীদের রান্না বান্না, বক্তিয়ারের ঘোড়া, আরব্য রজনী রাজহাঁস। তার কিন্তু কাব্যগ্রন্থ সব কয়টা খুবই ফেমাস, এগুলো পরীক্ষায় আসবে। তার শিশুতোষ কাব্য হচ্ছে পাখির কাছে ফুলের কাছে, এটা তো অনেক বেশি আসে। মানে আল মাহমুদের প্রত্যেকটা লেখাই খুব বেশি চাকরি বাকরি পরীক্ষা বলো, বিসিএস বলো, তোমার অ্যাডমিশন টেস্ট বলো, ইন্টারমিডিয়েট বলো, সব জায়গায় আসে। তার উপন্যাস দেখো, ডাহকি, কবি ও কোলাহল, নিশিব্দা রানী, আগুনের মেয়ে। ছোট গল্প হচ্ছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক। তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। 2019 সালের 15ই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এবার হচ্ছে আমরা কবিতা পড়বো। কবিতাটা পড়ার আগে তোমাদেরকে এই কবিতার কাহিনী সম্পর্কে আমি আরেকবার একটু বলি, তাহলে কবিতা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। এমনিতে এই কবিতা হচ্ছে একদম সহজ একটা কবিতা, যেখানে কোনো মানে জটিল কোনো ভাষাই নাই, একদম গল্পের মতো একটা কবিতা। এখানে হয়েছিল কি, কবিরা অনেক ভাই বোন ছিল। তো অনেক ভাই বোন থাকলে হয় না, আমাদের যেরকম ভাই বোনরা থাকলে কেউ যদি একটু দুষ্ট হয় তাহলে মা বাবারা বলে না যে দেখ তোর ভাই কেমন, ও সবকিছু কত সুন্দর করে করে, তুই এমন কেন? বা এরকম আমাদের ফ্রেন্ডদের সাথেও বলে যে অমুক এমন, তুই কেন এরকম। তো এরকম কবির ভাই বোন গুলো সবাই খুব সিরিয়াস, প্রত্যেকটা কাজ করার আগে তারা খুব সুন্দর প্রিপারেশন নিয়ে করে, ঠিক আছে। কিন্তু কবি হচ্ছে একটু ধীরু, মানে ধীর সবকিছুতে। তো কবি একটা কাজে শহরে যাওয়ার প্রয়োজন ছিল। তো শহরে তার বাসার থেকে যাওয়ার জন্য যে স্টেশন সেটা অনেক দূরে ছিল। রাতের বেলা কবির মা বলেছিল যে তুই যদি ঘুমিয়ে পড়িস তাহলে তো তুই ধরতে পারবি না ট্রেন, বরং তুই তো অনেক রাত না ঘুমিয়েই কাটিয়ে দিস, আজকের রাতটাও না হয় তোর আর ঘুমানোর দরকার নাই, কারণ অনেক ভোরবেলা মাঝরাতে তোকে রওনা দিতে হবে, তো ঘুমাস না।
কিন্তু কবির কি করেছিল, ভোর রাতের দিকে সে ঘুমিয়ে গিয়েছিল। তার বাবা কিন্তু তাকে বলেছিল যে একটু তাড়াহুড়ো করে গুছিয়ে রাখতে সবকিছু। সে সবার কথা বাদ দিয়ে সে কি করলো, সে ওরকম ধীর গতিতে কাজ করতে থাকলো। তারপরে সে একটা সময় গিয়ে ঘুম ভেঙে যখন সে রওনা দিল, যেতে যেতেই দেখলো কি যখনই সে স্টেশনে পৌঁছালো সাথে সাথে ট্রেন ছেড়ে দিয়েছে, সে আর ট্রেনে উঠতে পারে নাই। তার সাথে আরো যাদের ট্রেনে করে ওই শহরে যাওয়ার কথা ছিল তারা সবাই ট্রেনের জানালা দিয়ে কবিকে বিদায় জানাচ্ছে, সান্ত্বনা জানালো যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, তুমি বাসায় ফিরে যাও, পরে আবার এসো সময় করে। তো কবি তখন আবার সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার তার সেই গ্রামে যেতে হয় এবং সে গ্রামে ফিরেও যায়। গ্রামে ফিরে যাওয়ার পরে তার ভীষণ লজ্জা লাগছিল, তার মনে হচ্ছিল বারবার যে তার বাবা কি বলেছিল, মা কি বলেছিল, ইস আর একটু সিরিয়াস হলে সে এরকমটা হতো না। সে একদম মানে অপরাজিত হয়ে সে বাড়িতে অপরাজিত হয়ে না, সে পরাজিত হয়ে বাড়িতে ফিরলো। এই কারণেই কবিতার নাম এখান থেকে এসেছে কি, প্রত্যাবর্তনের লজ্জা। বুঝতে পেরেছে? এটা একটা একদম গল্পের মতন। আসো দেখি, বলছে শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণ আলোর সংকেত। ওই যে ট্রেন যখন ছেড়ে দেয় তখন হচ্ছে একটা ওই যে মানে আলো দেখানো হয় না, আলো দেখানো হয়, এই যে একটা পতাকা উড়ানো হয়, হুইসেল দেওয়া হয় যে ট্রেন ছেড়ে দিয়েছে। তো ওই রকমই কবি যখনই স্টেশনে পৌঁছালো দেখলো যে ট্রেন কি করেছে, নীল সংকেত দিয়ে দিয়েছে, মানে কি ট্রেন ছেড়ে দিয়েছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। ঠিক আছে, মানে ট্রেন হুইসেল বাজাতে বাজাতে স্টেশন ত্যাগ করছে, আর কবি ঠিক সেই মুহূর্তে গিয়ে স্টেশনে পৌঁছেছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালার উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। কবির যাদের সাথে আরো যাওয়ার কথা ছিল ট্রেনে করে, তার যারা সহযাত্রী হওয়ার কথা ছিল তারা সবাই ট্রেনের জানালা দিয়ে কবিকে সান্ত্বনা জানাচ্ছে যে কি তুমি চলে যাও, ঠিক আছে। এরপরে বলছে আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। এই যে দেখো আমাদের বাবা মায়েরা কিন্তু এরকম করে না, যে তোর তো খেতে খেতেই সময় চলে গেল, তুই বের হবি কি করে। তো ওই রকম কবির বাবাও কবিকে বলেছিল যে তোর তো গোছাতে গোছাতেই সময় পার হয়ে যাচ্ছে, তুই আবার গাড়ি ধরবি কি করে। আম্মা বলেছিল আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি বসে থাকিস। ঠিক আছে, তার মা বলেছিল যে কবি অনেক রাতের পর রাত জেগে থাকে, তো তার মা বলতেছে যে তুই তো এমনিতেও রাত জাগিস, আজকে রাতে তোর আর ঘুমাতে হবে না, তুই আজকে রাতটা জেগেই থাক। কিন্তু কবি কি বলছে দেখো, আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। মানে কবির ওই রাতেই এমন ঘুম পেল যে মনে হচ্ছিল একদম মরার মতন ঘুমায় না, একদম গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে গেল। বুঝতে পেরেছো সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে দেখো বলছে অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। মানে কবির বোন জাহানারা সে সবসময় সিরিয়াস, তার কোথাও যাওয়ার কথা থাকলে সে অনেক দ্রুতই সবকিছু গুছিয়ে বের হয়ে যায়, সে কখনোই দেরি করে না। ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। কবির ভাই একজন আছে তার নাম ফরহাদ, সে ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগেই মানে স্টেশনে চলে যায়, এত সিরিয়াস তার ভাই বোনেরা। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কথা যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। ঠিক আছে, কবির বাসা থেকে স্টেশন কত দূরে? 7 মাইল দূরত্বে। কবি বলছে আমার ভাই বোনেরা সবাই এত সিরিয়াস যে তাদের কখনোই কোনো কিছুতে দেরি হয় না, আর আমি এদের ভাই, আমি কি করলাম 7 মাইল রাস্তা পায়ে হেঁটে এত দূর এসেছি, এসেও আমি ট্রেনটাকে ধরতে পারলাম না। একদম নিস্তব্ধ একটি স্টেশনে আমি একা দাঁড়িয়ে আছি, শীতের কুয়াশার মধ্যে, কোনো কিছুই করার নাই, একদম হতাশার সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে দেখো বলছে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। মানে কি সে কুয়াশার মধ্য দিয়ে গিয়েছিল 7 মাইল রাস্তা পার হয়ে স্টেশনে, আবার তো তাকে ওই রাস্তাটা ব্যাক করে আবার বাড়িতে ফিরতে হবে, আর তো কিছু করার নাই। সেই কথাটাই বলছে যে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। শিশিরে আমার পাজামা ভিজে যাবে,
চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। বলছে দেখো কুয়াশার মতো যখন আমরা হাঁটি আমাদের প্যান্ট কি করে, ভিজে যায় না পায়ের দিকে, সেটা বলতেছে যে আমি এই যে কষ্ট করে আবার যাব, আবার আমার প্যান্ট ভিজে যাবে, আবার আমি কি এত কষ্ট করে ঘরে ফিরতে ফিরতে হয়তো বা আমি যখন বাড়ি পৌঁছাবো তখন আবার সূর্য উঠে যাবে। তখন তার মানে এই যে লজ্জা, সে চিন্তা করতেছে আমি বাড়ি ফিরলে কি হতে পারে। হয় না আমরা ওই যে পরীক্ষার যখন খারাপ করি স্কুল থেকে বা কলেজ থেকে ফেরার সময় চিন্তা করতে করতে আসি যে ইস আমি বাসায় কিভাবে ফিরবো, কে কি বলবে, তো ওই রকম বলছে। এরপরে বলছে পরাজিতের মতো আমার মুখের উপরে রোদ নামলে সামনে দেখবো পরিচিত নদী। ঠিক আছে, ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। জলা মানে হচ্ছে জলাশয়, ঠিক আছে, জলাশয়ে ওই যে টিভিতে বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখানো হয় না যে বকের দল একদম ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে, তো ওরকম বলতেছে জলাশয়ের উপরে দেখবো বকেরা ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান। মানে বলছে কবি যে একটা সময় হাঁটতে হাঁটতে আবার আমি পৌঁছে যাব সেই আমাদের ঘরটাতে, আবার সে আমাদের বাড়ির পাশে যে কলা বাগান রয়েছে সেইটা, মানে সে একসময় বাড়ি ফিরবে সেই কথাটা বলছে। এরপরে বলছে দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে, বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে আচ্ছা দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে, এটা মানে কি জানো, যে বাতাস যখন লাগে তখন কি পাতাগুলো যে এমন এমন দোলে না, তো সেটাকে বলছে যে একসময় দেখবো বাতাস লেগে গাছের পাতাগুলো না না করে কাঁপছে। এরপরে দেখো এইসব চিন্তা করতে করতে কবি বাড়িতে পৌঁছে গেল। কবি যখন বাড়িতে পৌঁছালো তখন সে দেখলো বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন ফাবিয়াই আলাই রব্বুকা তুকা জিবান। ঠিক আছে, মানে এটা কি কোরআনের আয়াত, মানে কোরআন শরীফ পড়তেছিল। বৈঠকখানা মানে বসার ঘর। কবি যখন বাড়িতে ঢুকলো তখন সে দেখলো তার বাবা বসার ঘরে বসে কোরআন শরীফ পড়তেছিল। তাকে দেখে একবার জাস্ট মাথা উঁচু করে দেখে আবার কোরআন শরীফ পড়া শুরু করে দিল। মানে তার আব্বা বুঝে গেছে যে এ বেচারা ঠিক ট্রেন ফেল করে বাড়িতে ফিরছে, কিন্তু তাকে আর কেউ বকাঝকা করে নাই, কারণ এমনিতেই তার হয়তো বা মন মেজাজ খারাপ, আবার বকাঝকা করে আবার মন খারাপ করে দিবে, তাই জন্য সবকিছু স্বাভাবিক দেখলো কবি বাড়িতে এসে। আচ্ছা এটা তো বাবা গেল, ওর মা কি করতেছিল দেখো, বাসি বাসন হাতে, আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। ঠিক আছে, সে যখন পৌঁছালো তখন দেখলো তার আম্মা গত রাতে হয়তো খেয়ে দিয়ে রেখেছিল যে সমস্ত থালা বাসন, সেগুলো মাজার জন্য নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে দেখলো যে তার ছেলে বাড়ি ফিরেছে, তাকে দেখে তার আম্মা হেসে দিল, কেউ বকাঝকা করে নাই। এবার তার আম্মা তাকে দেখে বলছে ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। দেখেছো মায়েরা এমনই, যখন দেখে যে তার সন্তান কোনো কিছুতে খারাপ করেছে তখন কিন্তু মা বাবার কাছেই সন্তানের সব থেকে নিরাপদ আশ্রয়, নির্ভরযোগ্য একটা আশ্রয়। তার আম্মা কিন্তু বুঝেছে যে তার ছেলের কষ্ট হচ্ছে, তো তাকে তার কষ্ট একটু কমানোর জন্য বলতেছে ভালো হয়েছে তুই ট্রেনটা ধরতে পারিস না, তুই বাসা থেকে গেলে এখন ফাঁকা ফাঁকা লাগে, ভালো হয়েছে তুই চলে আসছিস, আয় বয়, এরকম একটা ব্যাপার। দেখো তার আম্মা আরো বলছে হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই, আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে ঘষে। তো তার আম্মা যখন এরকম করলো, কবি তখন কি করলো, তার সে তো ফিরে আসছে, মানে বাবা মা আগেই সাবধান করেছিল, সে সবকিছু বাদ দিয়ে ঠিকই সে ট্রেন ফেল করে বাড়িতে এসেছে। সে যখন দেখলো যে সবাই এত সাপোর্টিভ, তখন সে তার মাকে জড়িয়ে ধরে তার এই যে লজ্জা, সেই লজ্জাটা সে ভুলে গেল। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কবিতা, একদম সহজ একটা কবিতা। এরপরে আসি শব্দার্থে। বলছে নীল বর্ণ আলোর সংকেত। একটা কথা ছিল না কবিতায়, এটা বলতে বোঝাচ্ছে ট্রেন ছেড়ে দেবার যে সংকেত তাকে নীল বর্ণের আলোর সংকেত বলছে। হতাশার মতো নেই যে এখান থেকে ছেড়ে দিয়েছে, এই পর্যন্ত বোঝাচ্ছে গাড়ি ধরতে না পারে হতাশাগ্রস্ত মনের যে অভিব্যক্তি, মানে মনের যে অবস্থা, হতাশাগ্রস্ত মনের যে অবস্থা সেটা। উৎকণ্ঠিত মানে কি উদ্বিগ্ন বা ব্যাকুল। উবুর মানে কি উপর। নিঃস্বপ্ন নিদ্রায়, ওই যে নিহত হয়ে থাকলাম যে লাইনটি, এটা দ্বারা বোঝাচ্ছে স্বপ্নহীন নিদ্রায় আচ্ছন্ন থাকা, এক কথায় গভীর ঘুমে মগ্ন থাকা। এরপরে বলছে শীতের বিন্দু মানে কি, শীতের বিন্দু মানে হচ্ছে শীতের শিশিরকে বোঝানো হয়েছে। দারুণ ভয়ের আটচলা, ওইখানটা বোঝাচ্ছে ট্রেন ধরতে না পারার ব্যর্থতা, ফিরে আসার লজ্জা, এমন অনুভূতির জন্ম। ফাবি আয়ে ওই যে তুকা জীবন, এটা হচ্ছে কোরআনের আয়াত। ঠিক আছে, আচ্ছা বাসি বাসন
বাসি বাসন বলতে বোঝাচ্ছে পূর্ব রাতে বা আগের দিনের ব্যবহৃত অপরিষ্কার থালা। আমি মাকে ওই যে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জা তুলে ফেলবো ঘষে ঘষে, ওইটা দ্বারা বোঝাচ্ছে শহরে যেতে না পেরে ফিরে আসার ব্যর্থতা লজ্জা মায়ের আশ্রয় মুছে ফেলা। আচ্ছা, বাংলার কবিতা থেকে ভালো সিকিউ অ্যান্সার করতে না পারার কারণ হচ্ছে আমরা কবিতা বুঝি কিন্তু আমরা সেইভাবে লিখতে পারি না। তো এইটার জন্য তোমাদের যে গাইড রয়েছে না, ওইখানে দেখবা সিকিউ এর অ্যান্সার করা রয়েছে, তোমরা ওই ফরম্যাটটা সুন্দর করে ফলো করবা, দেখবা তারা কিভাবে লিখেছে। ঠিক আছে, ওইগুলো পড়লে তোমরা পারবা, প্র্যাকটিস করতে হবে সিকিউ। আচ্ছা দেখো, এরপরে রয়েছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সোনালী কাবিন আল মাহমুদের খুবই উল্লেখযোগ্য একটা কাব্যগ্রন্থ। সংলাপ এবং গল্প বলার ঢঙে কবিতাটি রচিত। শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে বা একসাথে শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছে, কারণ ট্রেনে তারা সবাই ছিল, কবি যেতে পারে নাই, তা কি আর করবে, সান্ত্বনা জানালো। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির মনে পড়লো বাবা মায়ের কথাগুলো। নিজের ভাই বোনদের সতর্ক সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। মানে তার ভাই বোনরা কত সিরিয়াস ছিল কোথাও যাওয়ার ব্যাপারে, সেটা তার মনে পড়ছিল যখন সে নিজে ট্রেন ফেল করলো। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোর রাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজেদের আটচালা ঘর। কবিদের ঘরটা কেমন ছিল? আটচালা। কবির এই ফিরে আসায় তার মাকে আনন্দিত করে তুললো। কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনে কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রার খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। এই হচ্ছে আমাদের প্রত্যাবর্তনের লজ্জা কবিতা। তোমাদের এই কবিতা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? তোমাদের কবিতা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? সবাইকে ক্লিয়ার কবিতাটা? একদম একটু জানাও। কাজে আমি পড়িয়েছি, আমার পড়ানো বুঝতে পেরেছো তোমরা, এই জন্যই তোমাদের ভালো লেগেছে। তাহলে এবার আমাকেও তো ভালো লাগাতে হবে। তোমরা আমাকে কিভাবে ভালো লাগাতে পারো? তোমাদের রেজাল্ট দ্বারা। তোমাদের রেজাল্টে পরীক্ষা তো তোমরা দাও না, তোমাদের সাথে সাথে আমিও দিই। তোমরা যখন এক্সামে ঢুকো, যেদিন বাংলা এক্সাম থাকে, প্রশ্ন দেখার আগ পর্যন্ত টেনশন হয় কি প্রশ্ন আসবে না আসবে। প্রশ্নটা দেখে আগে চেক করি যে আমার স্টুডেন্টরা পারবে তো, তাদেরকে পড়িয়েছি তো, তারপরে আবার এসেই তোমরা আবার জানাও। সময় তো একদমই নাই, সময় হচ্ছে একদম শেষ পর্যায়ে। তোমাদের এই লাস্ট যে কদিন মানে সময় আছে, তোমরা এতদিন পর্যন্ত যারা ফাঁকি দিয়েছো কোনো অসুবিধা নাই। আজকে থেকে শুরু করলেও তোমাদের এক্সাম ভালো করা সম্ভব, A+ পাওয়া সম্ভব। বিশ্বাস করো, আসলেই সম্ভব। শেষ সময়টা তোমরা কাজে লাগাও। ক্লাসে কোনো প্রবলেম থাকলে, রেকর্ড ক্লাস করতে গিয়ে কোনো প্রবলেম হলে বা পড়তে গেলে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবা, গ্রুপ তো থাকবে। বাংলা রচনা নির্মিতি পাঠ কি মুখস্থ করব? নির্মিতি পাঠ মুখস্থ করে পারা যায় না। মনে করো নির্মিতি পাঠ তুমি তো সাজেশন দেওয়া হয়েছে, বাই এনি চান্স বাদলো না, তখন তুমি মুখস্থ করা মানে ওইগুলো হলেই তুমি পারবা, না হলে পারবা না, এটা তো করা যাবে না। তুমি ফরম্যাটটা ঠিক রাখবা। বাংলা মানে রচনাটা না হয় তুমি মুখস্থ করলা, ইমেইল, চিঠি, প্রতিবেদন, এগুলো মুখস্থ করার তো কোনো কিছু নেই। এগুলো নিজের মন থেকে বানিয়ে বানিয়ে টপিকের উপরে লিখবা। ঠিক আছে, ফরম্যাটটা ঠিক রাখবা। ফরম্যাট ভুল করলে কিন্তু একদম 0 দিয়ে দিবে। বারবার বলছি, খুব সাবধান এই জায়গাগুলোতে। সারাংশ সারমর্ম কি বানিয়ে লিখবো? সারাংশ সারমর্ম পড়ে তো যাবা, কিন্তু পড়ে গিয়ে যদি বাই চান্স তোমার কমন না পড়ে, তখন তো বানিয়ে লেখা ছাড়া কোনো উপায় নাই। তবে পরীক্ষায় তো তোমার আবার লিখতে মন চায় না, সৃজনশীল লিখো তুমি 2 পেজ, এগুলো করো না ভাইয়া। এত কষ্ট করছো, পড়াশোনা করছো, শেষটা ধরে রাখো। সৃজনশীল তোমাদের রিটার্ন পার্ট তোমরা কিভাবে লিখবা সেগুলো তো তোমাদেরকে বলেছি, আরো একবার আমি বলতেছি। সৃজনশীল তোমরা একটা সৃজনশীল কমপক্ষে 4 পেজ লিখবা, বেশি গেলে 5 পেজ লিখবা, এর উপরে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, একদম ওই ছোট ছোট কম করে লিখলে কিন্তু চলবে না। একটা রচনা মিনিমাম তোমার 12-র উপরে তুমি উঠবাই, 12 পেজের উপরে তুমি উঠবাই। এর 6-7 পেজও তোমরা লিখে চলে আসো, এগুলো করো না। কষ্ট না করলে আসলে ভালো ফল পাওয়া যায় না। ভাব সম্প্রসারণ যদি লিখো, এগুলো তো বলেছি, রিটেন ক্লাস তো
তোমরা দেখলে পাবাই। ভাব সম্প্রসারণ মিনিমাম 4 পেজ লিখবা। এখন তুমি যদি 2 পেজ লিখো তাহলে তো করার কোনো কিছু নাই। তবে কি হ্যাঁ, যে 4 পেজ লিখলো কষ্ট করে, সে আর তুমি কি কখনোই সমান মার্কস পাবা? কখনোই পাবা না। কাজে সিরিয়াস হতে হবে। পরীক্ষার হলে লিখতে ইচ্ছা করছে না, হাত চলছে না, এগুলো করলে কিন্তু হবে না। আর এখন থেকে বেশি বেশি লিখবা। বেশি বেশি লিখলে হাত অনেক চালু হয়, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়। আমার হয় কি জানো, মনে করো 20টা কোশ্চেন দিছে ক্লাসে, 19টা পড়ে যায়, আর একটা মনে হয় কি ধুর এইটা কোন রকম একটু দেখে যাই, বাকিগুলো তো পড়ছি। পরীক্ষার হলে গিয়ে দেখি ওইটা সবার আগে 1 নম্বর কোশ্চেন আসছে, তখন যে কি পরিমাণে মনে হয় নিজের হাত পা নিজে বসে কামড়ে, কিচ্ছু করার নাই। এরকমই হয় পরীক্ষার খাতায়। বুঝতে পেরেছো? তোমরা কাইন্ড অফ প্রশ্ন হাতের মুঠোয় পেয়ে গিয়েছো। এখন তোমরা যদি পড়ে না যাও তাহলে এর মতন খারাপ আর কোনো কিছু নাই। বাংলা ব্যাকরণ তো হচ্ছে তোমার তো ক্লাস নিয়েছি, ক্লাসগুলো তো তুমি মাস্ট করবা। এছাড়া বাংলা ব্যাকরণের যে শীটটা দিয়েছি, শীটে আমি বারবার তোমাদেরকে বলি যে ব্রড কোশ্চেন অ্যান্সার করবা না। ব্রড কোশ্চেন অ্যান্সার করলে মার্কস কমে আসবে। তোমরা অ্যান্সার করবা যে কাট মার্কস গুলো থাকে, একদম বানান শুদ্ধিকরণে যাবা, একদম উচ্চারণ লিখবা। তারপরে হচ্ছে সমাস নির্ণয় অ্যান্সার করবা, ঠিক আছে? তারপরে হচ্ছে বাক্য রূপান্তরের অ্যান্সার করবা, একদম ডিরেক্ট বাক্য রূপান্তর করবা। তারপরে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে একদম মানে শুদ্ধ প্রয়োগটা করবা। এক কথায় 5টাই 5 মার্কস, যে কাট মার্কস গুলো রয়েছে ওইগুলো অ্যান্সার করবা। ওইগুলো হইলেই কিন্তু একদম 30-এ 30। বাংলা ব্যাকরণে কিন্তু 90 আপ মার্কস ক্যারি করা যায়, এটা কিন্তু সত্য কথা। এখন তুমি যদি গ্রামার আইটেমে ভুল করে আসো, এর মতন তো ব্যর্থতা বা হতভাগ্য আর কোনো কিছু হয় না। তোমাদের বারবার করে বলছি, শীটে কিন্তু অলরেডি মনে করো তুমি কোশ্চেন পেয়ে গিয়েছো। এখন তুমি যদি ওই জিনিসটা ভালো করে না পড়ে যাও তাহলে এই দায় কার বলো? আমি তোমাকে সবকিছু দিলাম কিন্তু তুমি পড়লে না, তাহলে তার কোনো কিছু করার নাই। তোমার একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? শীটের সবগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। শুধু মুখে মুখে পড়লে হবে না, লিখে লিখে পড়তে হবে। মুখে মুখে পড়লে কি হয় জানো? পিপিলিকা বানান আমি জানি, পয়রস্যি পয়রস্যি লয়রস্যি কয়কার। পরীক্ষার খাতে যখন তোমাকে লিখতে দিবে তখন পয়রস্যি লেখার পরে এবার হাত কাঁপবে যে লয় রস্যি ছিল না দীর্ঘিকার ছিল, লিখতে গেলে ভুল হয়ে যায়। কাজেই মুখে মুখে পড়লে কখনোই পারবা না, জিনিসটা তোমাকে লিখে লিখে পড়তে হবে। বুঝতে পেরেছো? এভাবে পড়লেই তুমি বাংলা সেকেন্ড পেপারে ভালো করতে পারবা। আর ফার্স্ট পেপারে এমসিকিউ কোনোভাবেই 25-এর নিচে নাম্বার আসা যাবেই না। 25টা পারার মতন এমসিকিউ তোমাদের দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এমসিকিউ টাফ করা হয় 4টা, মানে 3টা 4টা এরকম। ওই 3টা 4টা যারা পারে তাদের রেজাল্ট অনেক ভালো হয়ে যায়। কাজেই এমসিকিউ এবং বাংলা সেকেন্ড পেপারের গ্রামার, এই 2টা জায়গাতে যে যত ভালো করবে তার নাম্বার তত ভালো আসবে, ঠিক আছে? তাহলে অনেক কথা হলো, তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করো। দিন শেষে পড়াশোনার সাথেই সবকিছু রিলেটেড। যাই করো না কেন পড়াশোনাটাই ঠিক করে করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমরা সবাই অনেক ভালো করো, তোমাদের সবার জন্য আমার অনেক দোয়া, তোমরাও আমার জন্য অনেক দোয়া করো। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।